আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার পিছনে অনেক কয়টা পয়েন্ট দেখতে পাচ্ছেন। এই পয়েন্টগুলো আপনাদের জন্য এনেছি। এগুলো হচ্ছে বীজগণিতের ম্যাথ যখন আমরা সলভ করব তখন বিভিন্ন ক্ষেত্রে এই পয়েন্টগুলো বা এই ধাপগুলোর সঙ্গে আমাদের সংযুক্ত হতে হয়। যার কারণে আমাদের কনফিউশন তৈরি হয় যে এই ম্যাথ করতে করতে অনেক সময় আটকাই পড়ি। তো আমরা এই সবকটা বেসিক অনেক সহজভাবে আপনাদেরকে বুঝাই দেব। তো যখন ম্যাথ করবেন তখন ইনশাল্লাহ কোনো কনফিউশন হবে না, বুঝতেও ম্যাথ করতে অনেক মজা পাবেন এমন অবস্থা। তো আর এই কটা পয়েন্ট যে শুধু বীজগণিতের ক্ষেত্রেই আছে তা না, বিভিন্ন চ্যাপ্টারে এইগুলো পয়েন্টের সঙ্গে আপনার যখন ম্যাথ করবেন তখনই বুঝতে পারবেন আসল কথা। ম্যাথ করতে করতে দেখবেন কখনো আর গুণন করতে হয়, কখনো পক্ষান্তর করতে হয়, কখনো ব্যস্তকরণ করতে হয়, কখনো ভাগ গুণ যোগ বিয়োগ ভাগ গুণের ব্যবহার রয়েছে, কখনো কমন নিতে হয়, কখনো রুটের ব্যবহার থাকে। তো আমি এই এই বীজগণিতটা এই কারণে শুরু করেছি যে এই বীজগণিতের মাধ্যমে আপনি অন্যান্য চ্যাপ্টারেরও বিভিন্ন কনফিউশন দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক সহজভাবে বেসিকটা ক্লিয়ার করে দিব। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, অনেক মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ইনশাল্লাহ অনেক কিছু কনফিউশন দূর হয়ে যাবে। আর ম্যাথ করতে আপনার অনেক ইজি ফিল হবে। তাহলে আপনি চলুন শুরু করা যাক। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, তাহলে আপনার এতদিনের যত কনফিউশন থাকবে সব দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনি ম্যাথ অনেক ইজিলি ভাবে করতে পারবেন। তো ধরেন প্রথমে দেওয়া আছে হচ্ছে বীজগণিত কি। বীজগণিত হচ্ছে গাণিতিক সমীকরণে অজানা সংখ্যাকে প্রতীকের মাধ্যমে প্রকাশ করাকেই বীজগণিত বলা হয়। এখন কথা হচ্ছে যে আমি এটাকে ভাঙ্গাই বলি। আমি একটা সমীকরণ লিখবো, দেখেন এখানে আমি লিখতে পারি এ বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 1। তাহলে এটা একটা সমীকরণ পুরাটা। তো এটা হচ্ছে গাণিতিক সমীকরণ অবশ্যই, কারণ আমরা গণিত সাবজেক্ট করতেছি। তো এটা গাণিতিক একটা সমীকরণ। তো এই সমীকরণে গাণিতিক সমীকরণে অজানা সংখ্যা কি? অজানা সংখ্যা ধরেন 1, 0, 1, 2, 3, ডট 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 এনিথিং, যে কোনো কিছু হতে পারে অজানা সংখ্যা। কিসের জন্য বললাম? কারণ এগুলো সব কটাকে চলক বলা হয়, আর এই চলকগুলোর মান সবসময় পরিবর্তনশীল হয়। এই কারণে আমরা বিভিন্ন ধরনের সংখ্যা এখানে বসাইতে পারি। তো এই গাণিতিক সমীকরণে অজানা সংখ্যাকে প্রতীক, এখন এগুলো কিন্তু প্রতীকও বলা যেতে পারে। প্রতীক এ বি সি, এগুলো প্রতীক বলা হয় না? যখন আপনার রাসায়নিক যে রসায়ন বইগুলো করবেন তখন যে বিভিন্ন মৌলের বিভিন্ন প্রতীক দেওয়া থাকে না, প্রতীকের মাধ্যমে কিন্তু তাদেরকে চিহ্নিত করা হয়। তো এটাকে আপনার প্রতীক হিসেবে ধরতে পারেন এবিসি। তো এই কারণে প্রতীক বলা হয়েছে। তাহলে গাণিতিক সমীকরণে অজানা সংখ্যাকে প্রতীকের মাধ্যমে প্রকাশ করাকেই বীজগণিত বলা হয়। তো বীজগণিত কি জিনিস সেটা আমরা বুঝলাম। এখন কথা হচ্ছে রাশি কি, পদ কি। রাশি কি? রাশি জিনিসটা হচ্ছে যে একাধিক পদ বা একাধিক পদ যখন যোগ বিয়োগ ভাগ গুণ আকারে আবদ্ধ থাকে তখন আমরা সেটাকে রাশি বলবো। ধরেন এখানে এ স্কোয়ার বি প্লাস বি প্লাস এ বি, প্রত্যেকটাকেই বলা হয় পদ। এই যে পদ কি, এই প্রত্যেকটাকে যোগ অথবা বিয়োগ আকারে আলাদাভাবে, যেগুলো একটা প্রত্যেকটা আলাদাভাবে থাকবে, তো প্রত্যেকটাকে আমরা পদ বলবো। এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, আর এই সম্পূর্ণটাকে আমাদের বলা হয় রাশি। তাহলে বুঝতে পারলেন যে এক বা একাধিক পদ যোগ বিয়োগ ভাগ গুণ দ্বারা একত্রিতভাবে আবদ্ধ থাকে তখন তাদেরকে রাশি বলা হয়। দেখেন এখানে এ ভাগ বি গুণিতক এ প্লাস এসি আছে, এটা পুরোটা কিন্তু একটা রাশি। পদটা কি জিনিস? ধরেন এখানে এ প্লাস বি মাইনাস সি ভাগ এ বি আছে। তাহলে দেখেন এ একটা পদ আর এই পুরাটা মিলে একটা পদ, তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা? মানে কি, কোনো কিছুর আগে যদি ভাগ থাকে তাহলে এই পুরাটাই পদ হবে, যার আগে ভাগ থাকবে তাই সহ। আর যদি প্লাস অথবা বিয়োগ থাকে তাহলে আলাদা ভাবে পদ। তাহলে বুঝতে পারলেন যে
পদ জিনিসটা সবসময় যোগ আর সামনে বিয়োগ আর যোগ থাকতে হবে, তাহলে সেটাকে পদ বলা যাবে। আর যদি ভাগ থাকে তাহলে পুরাটা অংশ মিলে সেটাকে হচ্ছে পদ বলা হবে, পুরা অংশ মিলে। আমি এটা আরো একবার বুঝাই দিই পদ জিনিসটা কি। ধরেন এখানে এ বি প্লাস বি সি ভাগ সি আছে, এই পুরাটা হচ্ছে রাশি। রাশি কি জিনিস সেটা কিন্তু বলেছি, এক বা একাধিক পদ দ্বারা আবৃত, যোগ বিয়োগ ভাগ গুণ আকারে থাকবে, তাকে পুরোটাকে রাশি বলবো। আর এখানে সবকটা প্রত্যেকটাকে আমরা পদ বলবো। এখানে যেহেতু ভাগ আকারে আছে, এই পুরাটা হচ্ছে পদ একটা, আর এ একটাই হচ্ছে পদ। সবসময় মনে রাখবেন যোগ অথবা বিয়োগ এই দুটা থাকলে তাদেরকে আমরা পদ বলবো। আর এই পুরাটা মিলে একটা পদ হবে যদি তার আগে ভাগ থাকে, কিন্তু প্লাস থাকলে পুরাটা মিলে কিন্তু পদ হবে না, যে কোনো একটা। আর এই ভাগের কারণে এই পুরাটা মিলে একটা পদ। তাহলে পদ আর রাশি কি এটা বুঝতে পারছেন। এখন যাবো চলক কি। চলক জিনিসটা হচ্ছে যার মান পরিবর্তনশীল তাকে বলা হয় চলক। তো দেখেন এখানে এ কমা বি কমা সি, এক্স কমা ওয়াই কমা জেড, এম কমা এন। সাধারণত এই ইংলিশ আলফাবেটের মধ্যে এই কটা আলফাবেট দিয়েই আমাদেরকে চলক নির্ধারণ করা হয়। মানে এই কটা আলফাবেটই বেশি ব্যবহার করা হয় ম্যাথমেটিক্সে। প্রত্যেকটা কোশ্চেনেই দেখবেন এ বি সি এক্স ওয়াই জেড এম এন এর ব্যবহার রয়েছে। তো এই প্রত্যেকটা চলকের মান হয় পরিবর্তনশীল, মানে এদের জায়গায় আমরা যে কোনো সংখ্যা বসাতে পারি বা মান বসাতে পারি। এ কারণে যার মান পরিবর্তনশীল তাকে চলক বলা হয়। তো এগুলো হচ্ছে চলকের এক একটা প্রতীক চিহ্ন, আপনারা এগুলো মনে রাখবেন আর কি, যখন ম্যাথ করবো তখন দেখতে পারবেন। চলক বুঝলাম। এখন মাত্রা ঘাত সূচক কি। মাত্রা জিনিসটা আমরা ধরেন এখানে স্কোয়ার আছে, তাহলে এর উপরে যে মাত্রা অথবা এটার নাম বলা হয় মাত্রা, এই যে এর উপরে যেটা থাকে এটা হলো মাত্রা। এটাকে মাত্রা ঘাত সূচক যেমন কিছু বলতে পারেন। তো এই জিনিসটা তৈরি কিভাবে হয় এটা আমি একটু বুঝাই দিই। ধরেন এখানে স্কোয়ার আছে, তাহলে এই যে স্কোয়ার, এখানে এর উপর 2 আছে, মাত্রা 2, এটাকে শক্তি অথবা মাত্রা বলা হয়। তার মানে এখানে এ দুইবার গুণ আছে, এটাই বোঝাই। কিভাবে এটা আসে দেখেন, এখানে একটা সূত্র আছে, এ এম গুণিত বা ডট আবার এ এন ইকুয়াল টু, একই দেখতে চলক দুইবার আছে এবং গুণ অবস্থায় আছে, তাহলে সেটা একটি হবে। এবং যে এটাকে মাত্রা বলা হয়, এটাকে মাত্রা বলা হয়। এই যে মাত্রা ঘাত সূচক যে কোনো কিছু বলতে পারেন, এটাকে সূচকও বলা যেতে পারে। তো দেখেন এখানে এই হাতগুলো যোগ হয়ে যাবে। একই দেখতে চলক গুণ অবস্থায় আছে, আমরা একটা লিখবো। একের অধিক থাকলেও গুণ অবস্থায় থাকতে হবে, তাহলে আমরা একটা লিখবো। তারপরে এই মাত্রাগুলো যোগ করে দেবো। এখানে দুইটা যেহেতু মাত্রা আছে, তাহলে এম যোগ এন লিখলাম। তো এই এম আর এন সব সময় বাস্তব সংখ্যা হবে। বাস্তব সংখ্যা কি? রিয়েল নাম্বার বিলংস টু এম কমা এন। মানে এম আর এন এর জায়গায় যেগুলো বসবে সবকটা বাস্তব সংখ্যা বসবে। বাস্তব সংখ্যা কি জিনিস? সকল শূন্য সহ, মানে শূন্য সহ সকল মূলত ও অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। তো বাস্তব সংখ্যা এই হচ্ছে শূন্য সহ সকল মূলত ও অমূলত সংখ্যা। মূলত সংখ্যাটা কি? মূলত বলতে বোঝায় যদি আমরা কোনো কিছুকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ দশমিক আকারে আসবে না। আর অমূলত সংখ্যা, অমূলত হচ্ছে কোনো কিছু ধরেন √5, অথবা আমরা যদি 5কে 3 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু দশমিক আকারে একটা সংখ্যা আসবে, তাই না? তো এটাকে বলা হবে পুরাটাকে অমূলত সংখ্যা। তাকে ভাগ করলে ভাগফল হচ্ছে দশমিক আকারে আসে, তাদেরকে আমরা অমূলত সংখ্যা বলবো। দশমিক আকারে আসে না, একটা জাস্ট সংখ্যায় আসে, ধরেন 2 আসবে অথবা 3 আসে, সেটাকে আমরা মূলত সংখ্যা বলবো। তাহলে শূন্য সহ সকল মূলত ও অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। তাহলে বুঝতে পারলেন এম আর এন এর জায়গায় শূন্য সহ সকল মূলত অমূলত সংখ্যা বসবে। এখানে √5 বসতে পারে, এখানে 2 বসতে পারে, যে কোনো। তার মানে এটা বুঝতে পারলেন যদি একাধিক চলক গুণ অবস্থা থাকে এবং তাদের উপরে মাত্রা থাকে, তাহলে এই একাধিক চলক একটি হবে আর দুটি মাত্রা যোগ হয়ে যাবে। তাহলে এখানে দেখেন আমরা একটা জিনিস জানবো, এ উপরে কিন্তু শুধু এখানে এ আছে যে, কিন্তু এই নাই, এর আগে একটা 1 গুণ অবস্থায় থাকে, এর নিচে একটা 1 ভাগ অবস্থায় থাকে,
এর উপরে একটা ওয়ান পাওয়ার বা ঘাত বা মাত্রা এই অবস্থায় থাকে, এটা উজ্জ্বল থাকে। কারণ এর সঙ্গে যদি কোনো কিছু গুণ করা হয়, মানে ওয়ানের সাথে যদি কোনো কিছু গুণ করি সংখ্যা বা চলক, তাহলে কিন্তু ওটাই আসে, সংখ্যায় আসে। ধরেন 2 গুণিতক 1, তাহলে কিন্তু 2 আসে। এই কারণে এটা লেখার প্রয়োজন হয় না, অথবা 2/1 ইকুয়াল টু 2 আসে। আপনি ক্যালকুলেটর ইউজ করে দেখবেন, অথবা 2 এর উপর 1 মানে 2 আসে। এই কারণে এটা উজ্জ্বল থাকে। তো এখানে কিন্তু একটা 1 আছে, এখানে একটা 1 আছে, তার মানে কি একই দেখতে চলক আমরা একটা লিখবো, গুণ থাকার কারণে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, পাওয়ার অথবা মাত্রা বা ঘাত বা সূচক, তাহলে 2। তাহলে বুঝতে পারলেন মাত্রাকে এইভাবে চিহ্নিত করা হয় এই জায়গাটায়। তাহলে মাত্রা, ঘাত, সূচক কি বুঝতে পারলেন। এখানে a স্কোয়ার, এখানে b কিউব, এখানে c স্কোয়ার, এর সব কটার উপরে যেগুলো দেওয়া থাকে সেটাকে মাত্রা, ঘাত বা সূচক বলা হয়। তো পরবর্তীতে আমরা যাই আর একটা কথা, এখানে যে আমরা a b c চলকগুলো ব্যবহার করতেছি, a স্কোয়ার ধরেন b কিউব, এগুলো যে ব্যবহার করতেছি, এই চলককে আবার বলা হয় বেস, বা ইংলিশে লিখি বেস অথবা ভিত্তি। কারণ এই চলকের মাধ্যমেই কিন্তু উৎপন্ন শুরু হয়েছে। ধরেন একটা গাছের বীজ থেকে কিন্তু গাছের উৎপন্ন হয়, তাহলে যেখান থেকে শুরু হয় সেটাকে আমরা বলি ভিত্তি বা বেস। তো এটাকে এই কারণে বলা হচ্ছে চলক থেকে যেহেতু শুরু হয়, মানে চলকের পরে কিন্তু উপরে স্কোয়ার আসে, কখনো কখনো বিভিন্ন ধরনের, মানে চলকের থেকে কিন্তু যাত্রা শুরু হয়। এই কারণে আমরা এটাকে বেস বা ভিত্তিও বলতে পারি। সাধারণত চলকই জানেন, চলকই সবাই বলে। তারপরে আছে যোগ বিয়োগের নিয়ম। হ্যাঁ, যোগ বিয়োগ, গুণ ভাগ কি, যোগ বিয়োগ এটা আমরা শিখি। চলেন দেখেন যোগ আর বিয়োগ, চলকের যোগ বিয়োগ। আমরা তো সংখ্যার যোগ বিয়োগ পারি, তাই না? আমরা এখন চলকের যোগ বিয়োগ করবো, যেহেতু আমাদের ম্যাথে চলকের ক্ষেত্রে মানে চলক দিয়ে সব ম্যাথ তৈরি করা হয়, চলক দিয়ে সব ম্যাথ আমরা সলভ করব চলকের মাধ্যমে। তো আমরা চলক দেখেন, এখানে আমরা চলক কি সেটা তো জেনেছি। এখানে a প্লাস এ বি প্লাস, ধরেন এখানে a প্লাস এ আছে, আমরা এটাকে যোগ করব। কথা হচ্ছে এর আগে কিন্তু একটা 1 গুণ অবস্থা থাকে, এর আগে একটা 1 গুণ অবস্থা আছে। তার মানে কি এখানে দুইটা 1 যোগ করলে হয় 2, আর চলকটা এক চলকই, মানে কি এখানে দুইটা a আছে, যোগ করলে হবে 2a। ধরেন এখানে a প্লাস 2a প্লাস 5a আছে, তিনটাকে যোগ করব। এখানে 5টা a আছে, এখানে 2টা a আছে, আর এখানে একটা a আছে। এর আগে কিন্তু একটা 1 গুণ অবস্থা থাকে, তাহলে এখানে একটা a, 2টা a, 3টা a আর 5টা a যোগ করলে হয় 8টা a। এখন দেখেন এখানে ab প্লাস 2ab আছে। দেখেন এখানে পুরোটাই কিন্তু ab সেম আছে, তাই না? এখন এর আগে আছে 2 আর এর আগে কিন্তু একটা আছে, এই যে 1। আমরা বলেছিলাম যে কোনো কিছু আগে অবশ্যই 1 গুণ অবস্থায় থাকে, তার নিচে একটা 1 ভাগ অবস্থায় থাকে, তার পাওয়ার, মাত্রা বা সূচক 1 থাকে। তো দেখেন এখানে একটা ab, এখানে 2টা ab, 3টা ab। এখন কথা হচ্ছে এগুলো যোগ করলে এই পাশ আর এই পাশ কিভাবে এটা তৈরি হচ্ছে এটা আমি একটু বুঝাই দেই। দেখেন এখানে এর মান, এখানে পুরাটা হচ্ছে ab প্লাস 2ab ইকুয়াল টু হয় 3ab, না? আমি ধরলাম এখানে ধরি এর মান ধরি হচ্ছে 2, বি এর মান ধরলাম হচ্ছে 3। দেখেন এখানে এর মান বসাইছে হচ্ছে 2, তার মানে এর জায়গায় আমরা 2 বসাতে পারি, গুণ অবস্থায় আছে। বি এর মান হচ্ছে 3 প্লাস আছে, তারপরে 2 আছে, 2 লিখলাম। তারপরে এর মান হচ্ছে 2 গুণিত 2, আবার গুণ অবস্থায়, এগুলো সবকটা গুণ অবস্থা থাকে। দেখেন এখানে a ক্রস b ইকুয়াল টু ab হয়, এখানে a ডট b ইকুয়াল টু ab লেখা যায়। তার মানে কি এখানে আবার ab বলতে এই এটাকেই বোঝায়, মানে এই ab মানে এই a ক্রস b মানে এইভাবে লেখা যায় গুণ আকারে, a পয়েন্ট বা ডট b বা a ইনটু b, মানে এখানে ab এভাবে গুণ আকারে লেখা যায়। এখানে ab মানে ab মানে এগুলোকে গুণ অবস্থায় বোঝায়, a আর b চলক দুটি গুণ অবস্থায় আছে। এই কারণে আমরা সংখ্যাগুলো বসে দিয়ে গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি। তারপরে এখানে b এর মান আছে 3 ইকুয়াল টু 3ab, মানে এর মান ধরছি 2, 3 ইন্টু এর মান 2 ইন্টু b এর মান হচ্ছে 3। দেখেন দুই পক্ষ কিন্তু সমান আসবে, তার মানে এই দুই পক্ষ যদি সমান আসে তাহলে এই যোগফল অবশ্যই এটাই আসে, কারণ এর মান যেটা এর মান সেটা। তার মানে দেখেন এখানে
3 দুগুণে 6, আমরা সবসময় গুণের ব্যবহারটা আগে করব। দেখেন 3 দুগুণে 6 প্লাস আছে 2 দুগুণে 4, 3 4 12 ইকুয়াল টু 3 3 9, 9 দুগুণে 18। দেখেন 18 ইকুয়াল টু 18। তার মানে বুঝতে পারছেন এই যোগফল করে এর মানটা অবশ্যই সঠিক, আর এইভাবে যোগ করা হয়। এখানে যদি আমি যোগ করার বিষয়টা বুঝে দিই, ধরেন এখানে a স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এখন কথা হচ্ছে যে এই যে স্কোয়ারগুলো তো চলে আসছে, এই স্কোয়ার কিন্তু সব জায়গায় আছে, তার মানে এখানে কয়টা স্কোয়ার সেটা দেখবো। এখানে অবশ্যই একটা গুণ অবস্থায় 1 থাকে, এখানে একটা গুণ অবস্থায় 1 থাকে, এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, 2টা স্কোয়ার আর একটা 2টা স্কোয়ার যোগ করলে 4টা স্কোয়ার। তাহলে বুঝতে পারছেন যোগের বিষয়টা। আর একটা জিনিস দেখি, এখানে ab প্লাস 2b, এখানে কি হবে? দেখেন এখানে ab আর ab সেম দেখতে না, তার মানে আমরা দুইটা ab, একটা ab আর একটা ab, দুইটা ab, তারপরে প্লাস, তারপরে 2b আছে। এই 2b কিন্তু আমরা এই ab এর সঙ্গে যোগ করতে পারবো না, কারণ এখানে ab আছে আর এখানে শুধু b আছে। দেখেন এই ab আর b দুটো আলাদা না, দুটো কিন্তু আলাদা। আমি বলেছি যে সব সময় সেম দেখতে হবে, তাহলে আমরা সেটাকে যোগ করতে পারবো। কিন্তু আমি এখানে একটা জিনিস বুঝাই দেই, কমন কিভাবে নেয়। এখানে দেখেন দুইটি পদ, এটা একটা পদ, এটা একটা পদ, আর পুরাটা হচ্ছে রাশি। তাহলে দেখেন এখানে দুইটি পদের মধ্যে কোন জিনিসটা মানে উভয়লভ্য বা সহজলভ্য বা অ্যাভেলেবল। দেখেন অ্যাভেলেবল বা সহজলভ্য মানে দুই জায়গাতেই আছে, 2 আছে আর 2 আছে, মানে 2 আছে দুই জায়গায়, দুই পদে আছে, b আর b আছে দুই জায়গায়। তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিয়ে 2 যেহেতু দুই জায়গায় আছে, আমরা একটা 2 লিখবো। এখানে 2b আছে দুইবার, আমরা একটা b লিখলাম। এই পুরা রাশিটা থেকে এই 2b আলাদা করলাম। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো, এটাকে ফার্স্ট ব্র্যাকেট বলা হয়। ব্র্যাকেটের ব্যবহার আমি একটু মানে বুঝাই দিব। এখন আর একটা পয়েন্ট এড করলাম, ব্র্যাকেট বা বন্ধন। বন্ধন জিনিসটা কি সব আমি বুঝাই দেবো ইনশাল্লাহ পরে। তো এখানে 2b আলাদা করছি, তাহলে এখানে থাকে a প্লাস, এখানে কিন্তু 2b পুরাটা নিয়ে আসছি, তার মানে এখানে একটা 1 থাকবে, কারণ আমরা যদি 1 এর সঙ্গে 2b গুণ করি 2b কিন্তু আসবে। তাহলে দেখেন এখানে এই ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মানে এর আগে গুণ অবস্থায় তৈরি হয়ে গেছে। ধরেন এখানে a প্লাস b মাইনাস a প্লাস b আসবে। এখানে যেহেতু আমরা ব্র্যাকেট দিচ্ছি, এই ব্র্যাকেটটা যদি না থাকতো তাহলে a প্লাস b মাইনাস a প্লাস b হতো। আর যদি আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট আনি, তাহলে এখানে এই ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বোঝায় যে a প্লাস b মাইনাসের পরে এটা গুণ অবস্থায় আছে, তার মানে এখানে a প্লাস b মাইনাস, এই মাইনাসটা এর সঙ্গে পুরোটার সঙ্গে গুণ অবস্থায় আছে যে ফার্স্ট ব্র্যাকেট আনার কারণে। তাহলে এই মাইনাস আর এখানে প্লাস আছে। এর আগে কোনো কিছুর আগে সবসময় যদি কোনো কিছু না দেখেন তাহলে প্লাস থাকবে, এটা মনে রাখবেন। এখানে 2, এটা পজিটিভ 2 না, আপনারা জানেন। আর যদি মাইনাস হইতো তাহলে আমরা একটা মাইনাস চিহ্ন দিয়ে এটাকে দেখাইতে হয়। তাহলে এখানে প্লাস আছে, তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে হয় হচ্ছে মাইনাস, তারপরে a মাইনাস আর প্লাস গুণ করলে হয় মাইনাস, তারপরে b। তাহলে বুঝতে পারলেন যখন আমরা ব্র্যাকেট আনবো তখন এটা গুণ, সামনে গুণ তৈরি হয়ে যাবে। তার মানে এখানে 2b এই পুরাটার সঙ্গে গুণ আছে, এই পুরাটার সঙ্গে গুণ আছে। দেখেন এই কমন নেওয়ার মানে কি বুঝায়নি। এখান থেকে এই 2bটা কমন নিছি। দেখেন এই কমন 2b ইন্টু a প্লাস 1। এখন দেখেন এই 2bটা যদি গুণ করে দেই, এই ব্র্যাকেটটা উঠাই দিয়ে 2b এই এর সঙ্গে গুণ করবো, তাহলে 2ab হলো, তারপরে প্লাস আছে প্লাস দিলাম, 1 এর সঙ্গে গুণ করলাম 2b হলো। দেখেন এই এখান থেকে কিন্তু আবার এইটাই আসছে, এখান থেকে এটা আসছে, এখান থেকে আবার কিন্তু ওইটাই গেছে, তাই না? তার মানে অবশ্যই কমন জিনিসটাও এটা সত্য, আর কমন জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, পরবর্তীতে বুঝে দেবো। তার আগে আমি একটা জিনিস বুঝাই দেই, যেহেতু আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করবো, সেহেতু এখানে আমরা একটা জিনিস জানতে হবে। এখানে দেখেন মাইনাস আর প্লাস যদি গুণ করা হয়, প্লাস আর মাইনাস গুণ করলে হয় মাইনাস, প্লাস আর মাইনাস গুণ করলে হয় আবারও মাইনাস। মাইনাস আর প্লাস গুণ করা যেই মাইনাস হবে, প্লাস আর মাইনাস গুণ করলে অবশ্যই মাইনাসই আসবে, কারণ আমরা মাঝখানে গুণই আছে। আমরা দুই পক্ষ উল্টাপাল্টা করে দিলে এই মাঝখানে গুণই থাকে, তাহলে অবশ্যই ওই যেটা আসবে ওটাই আসবে।
তাহলে দেখেন মাইনাস আর মাইনাস যদি গুণ করি, মাইনাস আর মাইনাসে অবশ্যই প্লাস হয়, আর প্লাস যদি গুণ করা হয় তাহলে প্লাস আসে। এই জিনিসটা আপনাকে একটু মুখস্থ করে নিতে হবে, এই সামান্য জিনিসটা, যে মাইনাস আর প্লাস যদি গুণ করা হয় মাইনাস আসে, প্লাস আর মাইনাস গুণ করলে হয় মাইনাস, মাইনাস আর মাইনাস গুণ করলে হয় প্লাস, আর প্লাস গুণ করলে অবশ্যই প্লাসই আসে। তাহলে বুঝতে পারলেন বিষয়টা। মাঝখানে যেহেতু গুণ আছে, তো আমরা এই প্লাসটাকে প্রথমে দিলে মাইনাস যদি পরে থাকে তারপরে মাইনাসই আসবে, কারণ আমরা গুণ তো মাঝখানে তো গুণই আছে। 3 আর 2 আর 3 গুণ করলে 6 আসে, 3 আর 2 গুণ করলে কিন্তু 6 আসবে। তাহলে বুঝতে পারছেন, তো এই জিনিসটা একটু মনে রাখবেন।